একটা মেয়ে ঠিক টেবিল চাপড়ে একটা দরাজ গলায় গান গাচ্ছে, তুমুল ভাইরাল সেই গানটা। এক চোখ খেতে হাসন কান্দে, এক চোখ খেতে লালন। এক চোখ খেতে হাসন কান্দে। তখন মিম অনেক বেশি অগোছালো ছিল, উড়নচণ্ডী ছিল, লাইফ সম্পর্কে কোনো ধরনের টার্গেট ছিল না। সে রইল না ঘরে। আপনাকে লালন কন্যা বলা হয়। ওখানে কিন্তু আমার মিনিমাম কোনো হাত ছিল না। যে পোস্ট করেছিল সে ভিডিওতে ক্যাপশন দিয়েছিল লালন কন্যা। জনম গেল ভুলে ভুলে। লালন কন্যা বলতে আমরা মিমকে বুঝি। এটি কেমন লাগে আপনার শুনতে? ভীষণ ভালো লাগে, আমার খুব নিজেকে লাকি মনে হয়। একবার ভাবের হাওয়া ধরা দিলে। মিম কি আসলে খুব বেশি কষ্টের গান করে এরকম শোনা যায়? এরকম কি? হ্যাঁ হ্যাঁ, মিম কষ্টের গানই বেশি গায়। জনমে তুমি হলে না খুব সুখে থাকতে পছন্দ করে এবং এটা স্প্রেড করতে আমার ভালো লাগে। বিধির কাছে সবই কই। আমার একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মন খারাপ হোক, দুশ্চিন্তা হোক, যা কিছু হোক, আমি ঘুমাইতে পারি। যারা দ্রুত ঘুমাইতে পারে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আমি সুখী এটা মানুষ। সত্য। জনম আমি পাই গো প্রিয় মানুষ, সে জনমে আমার মানুষ। আচ্ছা, মনের মানুষ, একদম। তাই তো। আজ মাটির সোদা গন্ধ ভেসে এসেছে পুরো স্টুডিও জুড়ে, কারণ এখানে এসেছেন একজন মাটির শিল্পী। লোকগানের নতুন প্রজন্মের কণ্ঠ লালন কন্যা খ্যাত শাহরিন সুলতানা মিম। মিমের সাথে আড্ডা দিব, গল্প শুনবো, সাথে মাটির গান তো থাকছে। মিম, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলানিউজ 24 স্পটলাইট অনুষ্ঠানে। কেমন আছেন? ভীষণ ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরো ভালো লাগছে আজকে, কারণ আজকে সরাসরি আপনার সামনে বসে আপনার গান শুনতে পাবো এই জন্য। Thank you. মিম, একটু পেছনে যেতে চাই প্রথমে। সেটি হচ্ছে 2019 সাল। একটা সময় একটা মেয়ে ঠিক টেবিল চাপড়ে একটা দরাজ গলায় গান গাচ্ছে, তুমুল ভাইরাল সেই গানটা। সেই গানটি আসলে কি ছিল? ওইটা লালন ব্যান্ডের এক চোখ খেতে হাসন কান্দে, এক চোখ খেতে লালন, এই গানটা ছিল, যেটা দিয়ে আমার আসলে সোশ্যাল প্ল্যাটফর্ম বলেই আমার যাত্রা শুরু। ওই গানটি দিয়ে কিন্তু আপনার পুরোপুরি সুরের যাত্রাটা বদলে একদম, গিয়েছিল। আপনি কি জানতেন সেই সময়টা যে একটা খালি গলায় গান এত তুমুল জনপ্রিয় হবে? ওটাও জানতাম না, ইনফ্যাক্ট ভিডিও যে করা হচ্ছে সেটাও জানতাম না। আচ্ছা, এটা হচ্ছে একটা মজার ব্যাপার, কারণ দেখবেন খেয়াল করলে ওই ভিডিওটা কিন্তু নিজ থেকে করা একটা ভিডিও, কারণ আমাকে বলাও হয়নি যেটা ভিডিও হচ্ছে, আমি জানিও না। একদল আমার জুনিয়র গিয়েছিল জগন্নাথ ভার্সিটি থেকে আমাদের ক্যাম্পাসে লালনের মেলা দেখতে। অক্টোবর মাসে লালনের মেলা হয়, জানি আমরা সবাই। তো ওখানে গিয়েছিল। তো ওখানে যাওয়ার পরে যেটা হয় যে মিমাপু গান জানে, তাইলে একটু গান শুনি, আড্ডা দিই। মানে কোনো পরিকল্পনা ছিল কোনো না? পরিকল্পনা নেই। আমার পরীক্ষা, আমার শরীর খারাপ, আমার এক সপ্তাহ আগে 2টা মোবাইল চুরি হয়ে গেছে, সবকিছু মিলামিশে আমি খুবই দুর্বিষহ ব্যাপার আমার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং যখন গানটা মানে ভাইরাল বলি আমরা যেটা হয়, তখনও আমি কিন্তু জানি না যেটা খুব বেশি, কারণ আমি মোবাইলের দিকে যাচ্ছি না। আমি মানে পরীক্ষার সময় আমি খুব পড়াশোনায় ব্যস্ত থাকি। আমাকে আমার বড় ভাইও ফোন দিয়ে জানালো যে মিম, তুমি কি সোশ্যাল মিডিয়ায় কোনো গান ছেড়েছো এরকম? তো তখনই অনেক জনপ্রিয় 40,000 যখন হলো সন্ধ্যার মধ্যে, তখন আমাকে বড় ভাই আর কি জানালো এটা তো খুব আগাচ্ছে। তখন আমি দেখতেছি যে আমি ফোনে ঢুকতে পারছি না। ওই যে বললাম যে এক সপ্তাহ আগে আমার ফোন চুরি হয়ে গেছে। আমার হাতে একটা ছোট ফোন ছিল যেটা একাধিক নোটিফিকেশন তখন নিতে পারে না। হ্যাঁ, তো তখন আমি দেখলাম সবাই আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। এরপরে আমি জানলাম যে ওকে, কারণ ওইটা ওই সময় 19 সালে 27 লক্ষ মানুষ দেখেছিল সেই সময়। একদম খুবই দুর্দান্ত একটা ব্যাপার। আর সেই গানটি কিন্তু আপনার পুরো সুরের যাত্রাটা বদলে দিয়েছিল, একই সঙ্গে আপনার স্বপ্ন সাহসও জুগিয়েছিল বলা যায় একদমই, অনেক। কারণ এর আগ পর্যন্ত আমার কাছে মনে হতো কম্পিটিশন আমার জন্য না। কারণ যেটা হয় যে আমরা মফস্বল থেকে উঠে এসে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমাদের হয় না যে বাদ পড়ে যাওয়ার যে ব্যাপারটা, মন ভেঙে যাওয়ার যে ব্যাপারটা, আমার কখনোই মনে হতো না যে আমি কম্পিটিশন করব, এত লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে এসে আমি কখনো গান করবো। এটা আমার ইচ্ছা হতো না একটা সময়। ছোটবেলায় খুব ইচ্ছা করতো, কিন্তু ছোটবেলার পরে একটা মাঝখানের একটা সার্টেন টাইমে আমার কাছে মনে হতো যে না, এটা আমি করবো না, আমি নিজের জন্য গান গাই, ঠিক আছে। কিন্তু পরে যখন আমি দেখলাম যে না, মানুষ আমার গান পছন্দ করছে, মানুষ আমার গান নিচ্ছে এবং মানুষ আমাকে খুঁজতেছে, আমি দেখলাম একাধিক ইউটিউব চ্যানেল, একাধিক পেজ। হ্যাঁ, তো তখন আমার একটু দায়বদ্ধতা বেড়ে গেল। তখন আমি একটু অ্যাক্টিভ হওয়া শুরু করলাম। যে গানটি আপনাকে এত তুমুল জনপ্রিয়তা দিয়েছিল সেই গানটি একটু শুনে আসতে চাই। একদম। এক পথে পরে জগৎ জোহরা সুখেরই আলো, আর একটা পথে নাই রে চেনা আধারে কালো। এক পথ
পথে পড়ে জগৎ জোহরা সুখেরই আলো, আর একটা পথ নাই রে চেনা আধার কালো। আমি জানি গুরু তুমি আছো সেই না পথে, আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালোবেসে। আমার এক চোখেতে হাসন কান্দে, আর এক চোখে লালন। আমার এক চোখেতে হাসন কান্দে, আর এক চোখে লালন। অসাধারণ, অসাধারণ। আসলে এই গানটি একটা বাউল গান, যদিও এটা লালন দর্শনের উপর গানটি করা হয়েছিল, আর এটা লালন জনপ্রিয় ব্যান্ডের একটা গান। ব্যান্ডের হ্যাঁ, সুমি আপু তার একদম। কণ্ঠে বেশি জনপ্রিয়তা পেয়েছিল গানটি। মিম, আপনি 2019 সাল আর এখন 2026, এই দুই সময়ের মধ্যে মিমের মধ্যে কতটুকু পার্থক্য দেখতে পান? তখন মিম অনেক বেশি অগোছালো ছিল, উড়নচণ্ডী ছিল, লাইফ সম্পর্কে কোনো ধরনের টার্গেট ছিল না। মিমকে কোথায় দেখতে চাই এই ব্যাপারে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। মনে হতো যে জীবন চলতেছে, চলুক, জীবনের গতিতে এক জায়গায় যে দাঁড়া যাবে। এখনকার মিম হয়তোবা একটু পরিণত, হয়তোবা একটু দায়বদ্ধ, একটু গোছালো, একটু টার্গেট করে চলে, বা কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনাকে লালন কন্যা বলা হয়, এই লালন কন্যা উপাধিটা মানে কিভাবে আসলো, আর এই লালন কন্যা উপাধিটা আপনি কিভাবে মানে কিভাবে দেখেন লালন কন্যা উপাধিটা? এটা অবশ্যই আমার প্রাপ্তির জায়গা, কারণ চাইলেও কিন্তু মানুষের একটা আইডেন্টিটি ক্রিয়েট হয় না, যেটা আমাকে মানুষ দিয়ে দিয়েছে, একদম অবলীলায় আমি পেয়ে গেছি। এবং ওখানে কিন্তু আমার মিনিমাম কোনো হাত ছিল না, যেটা সত্য কথা। কারণ যে ভিডিওটা দিয়েছিল, পোস্ট করেছিল, সে ভিডিওতে ক্যাপশন দিয়েছিল লালন কন্যা, ঠিক আছে? এখানে কিন্তু আমার কোনো নাম ছিল না, শাহরিন মিম, শেখ শাহরিন সুলতানা মিম, এরকম কোনো নাম দেওয়া ছিল না, শুধুমাত্র ছিল লালন কন্যা। হ্যাঁ, তো আমি অনেকবার না চেষ্টা করেছি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে একটা পেজ খুলি। তো দেখলাম যে মানুষ আমাকে লালন কন্যা হিসেবেই দেখতে চায়। হ্যাঁ, তো এটা আমি ভীষণভাবে এনজয় করি, এবং এটা আমার কাছে মনে হয় যে না, অন্য 10টা মানুষের থেকে মনে হয় আমি একটু আলাদা, না হলে কেন আমাকে মানুষ কেন এই উপাধি দিয়েছে, কারণ আমি তো চাইনি। আরেকটা যেটা সত্য কথা, যে ছোটবেলা থেকে আমি যাদের কাছে গান শিখেছি, তারাও আমাকে যথেষ্ট স্নেহ করতেন। লালন গান গাইতাম যখন, তারাও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন। এবং আমি 2018 সালে আমি তো জন্ম বেড়ে ওঠা বরিশালে, সেখানে বাকেরগঞ্জে আমাদের একটা অনুষ্ঠান হয় প্রতি বছর, সেখানেও আমাকে না বাকেরগঞ্জের লালন কন্যা উপাধি দিয়ে আমাকে একটা ক্রেস্ট দেওয়া হয়েছিল। কিন্তু সেটা যে আমাদের সারা বাংলাদেশে এরকম ছড়িয়ে যাবে, সেটা আমি কখনো কল্পনাও করিনি, এবং এটার জন্য বিশেষ কোনো প্রস্তুতিও আমি গ্রহণ করিনি। আমি লালন গীতি গাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, সবসময় এখনো করি। হয়তোবা সেই জায়গা থেকে মানুষ এটাকে গ্রহণ করেছে, এবং এটা আমার প্রাপ্তির জায়গা অবশ্যই। এই লালন কন্যা সবাই বলে, মানে লালন কন্যা বলতে আমরা মিমকে বুঝি, এটি কেমন লাগে আপনার শুনতে? ভীষণ ভালো লাগে, আমার খুব নিজেকে লাকি মনে হয়। কারণ মানুষ, এটাও সত্য যে এখনকার লালন কন্যা বলতে আমাকে মানুষ নেয়, লালন কন্যা মিম বলে আমাকে নেয়, আমাকে গ্রহণ করে। কারণ গ্রহণযোগ্যতা পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। চাইলেই গ্রহণযোগ্যতা পাওয়া যায় না, হয়তো বা ভাইরাল হওয়া যায়, পপুলার হওয়া যায়, বাট মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা পাওয়া এবং ধরে রাখা, এটা একটা বিশাল ব্যাপার। ওই যে আপনি বললেন যে 19 to 26 এখন পর্যন্ত মানুষ আমাকে গ্রহণ করছে, এটা একটা বিশাল বড় জায়গা আমার জন্য মনে হয়। যেহেতু আপনি লালন কন্যা নামেই পরিচিত, অবশ্যই আপনার কাছ থেকে একটি লালন শুনতে চাই। আমার খুব পছন্দের একটা গান, আমি একটু চেষ্টা করছি। অবশ্যই। পাবি রে অমূল্য নিধি বর তো মানে, পাবি বর তো মানে সহজ মানুষ। ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ। ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। শুনি মল্লে পাব ভেস্ত খানা, তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে ভুবনে, কে ছাড়ে ভুবনে।
মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ। অসাধারণ, অসাধারণ। আসলে বলে না ওই যে একটা গান আছে, তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি। সত্যি আমি অবাক হয়ে শুনছিলাম। Thank you. একদম আসলে লালনের গানে একটা আবেদন আছে, মানে একটা অনুভূতি, আসলে সেই অনুভূতিটা স্পর্শ করে খুব ভেতরে গভীরে। আসলে এই যে লালন আপনি গান করেন, লালনের দর্শন আপনার জীবনকে আসলে কিভাবে প্রভাবিত করে? আমার কাছে মনে হয় যে লালনের অন্যান্য সব দিকের থেকে লালন তো আসলে মানবতাবাদী সাধক ছিলেন। আমার কাছে মনে হয় তিনি যেরকম ধর্ম, গোত্র, বর্ণ সবকিছু ছাপিয়ে মানবতাকে আসলে আমাদের সামনে তুলে ধরেছেন, এখনো কিন্তু আমরা আমাদের বর্তমান সমাজেও আমরা সেটাকে ধারণ করতে পারি না। আমাদের মধ্যে সবকিছু আছে, শুধুমাত্র মানবতাটাই নাই বোধহয়, আমার কাছে মনে হয়। তো আমার এইটা খুব টাচ করে। আমি মানসিকভাবে বা সবসময় আমি চেষ্টা করি যে মানবিক দিকগুলো ঠিক রাখতে। হ্যাঁ, আমি খুব কাইন্ড থাকতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে যা কিছুই হোক, কোনো কিছুতে জাজমেন্টাল আমি হতে পছন্দ করি না। আমার কাছে সবকিছু খুব সুন্দরভাবে শেয়ার করা যায়, আমার কাছে সবকিছু খুব সুন্দরভাবে বলা যায়। আমি জাজমেন্টাল না, এবং আমি কোনো কিছু একদম নিজের মতো করে জাজ করে ফেলি না। আমার কাছে মনে হয় যে এটা এই মানবতার এই দিকগুলো আমাকে বেশ টাচ করে। যেহেতু লালন কন্যা, আপনাকে তো লালনের আদর্শ কিছুটা হলে ধারণ করতেই হবে। এটা কিন্তু আসলে অবচেতন মনেই হয়েছে, একদম যে আমি ছোটবেলায় খুব পড়াশোনা করে ব্যাপারটা ধারণ করেছি, ব্যাপারটা এরকম না। যখন আমি একটু বুঝতে শিখেছি তখন আমার কাছে মনে হয়েছে জীবনের যেমন লালনের আরেকটা দিক আছে দেহতত্ত্ব। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই যে নানাবিধ সংশয়, এই সবের উত্তর আমরা পেয়ে যাই লালনের গানের মধ্যে, যেগুলো খুব অবলীলায় তিনি লিখে গিয়েছেন, প্রকাশ করেছেন। আমরা হয়তো বা বুঝে না বুঝে গেয়ে ফেলি, কিন্তু অনেক জীবনের অনেক সংশয়ের উত্তর আমরা পেয়ে যাই এই গানগুলোর মধ্যে দিয়ে। তো একটা সময় যখন না বুঝে গাইতাম তখন তো কিছুই বুঝতাম না, গাইতে ভালো লাগছে, গাইলাম, মানুষজন তালি দিচ্ছে, খুব ভালো লাগতেছে, গাইতে কোনো অর্থ না কোনো বুঝে অর্থ না বুঝে। কিন্তু আমার একটু বয়স হওয়ার পরে যখন আমি এই অর্থগুলো বুঝতে শুরু করলাম, এবং যে গানের অর্থ আমি জানি না, বুঝি না, সেই গানটা আমি আসলে চেষ্টা করি একটু জানার বা বোঝার। বা আমি তাহলে হয়তো বা ক্যামেরার সামনে এসে সেই গান যতই আমার ভালো লাগুক আমি নিজে গুনগুন করবো, কিন্তু আমি হয়তো বা সেটা মানুষের সামনে প্রকাশ করতে চাই না। কারণ যে গান আমি নিজের অর্থই জানি না, নিজেই অর্থ জানি না, সেই গান আসলে আমার মানুষের কাছে পৌঁছে আমার ব্যক্তিগত কোনো লাভ আমার কাছে মনে হয় যে নেই। তো আমি একটু চেষ্টা করি যে গানগুলো আমি গাই সেই গানগুলোর অর্থ জানার, শোনার, বুঝে গাওয়ার। একদমই তাই। লালন তো শুনলাম, লালন ছাড়া মৌলিক গান কি গাওয়া হয় কিনা, আমি যেটা জানছিলাম যে আপনি কিছু মৌলিক গান করার চেষ্টা করছেন ফোক গানের হ্যাঁ, পাশাপাশি। ওই যে বললাম যে আইডেন্টিটি, এটা তো আসলে একদম না চাইতেই আমার পাওয়া, আলহামদুলিল্লাহ। বাট আমার কাছে মনে হয় যে একটা সময় আমি চলে যাব, মানুষজন এখন যেরকম লালন কন্যা মিম বলে, হয়তো বা 10 বছর পরে লালন কন্যা অমুক আসবে, তমুক আসবে, আসবেই। কারণ প্রকৃতি আসলে শূন্যস্থান পছন্দ করে না। কিন্তু আমি যদি আমার কিছু গান রেখে যেতে পারি, সেক্ষেত্রে মানুষজন মনে রাখবে হয়তো বা যে শাহরিন মিমাপুর গান, এটা আমি কভার করছি। তো ওই চিন্তা ভাবনা থেকে আমি চাই যে আমার কিছু মৌলিক গান থাকুক এবং দর্শক সেটাকে গ্রহণ করুক। মৌলিক গান নিয়ে কাজ করছি এই জন্য গত বছর থেকে, ইনশাল্লাহ সামনে আরো করার ইচ্ছা আছে। তাহলে তো অবশ্যই একটা মৌলিক গান শুনতেই চাইবো। ওকে, এটা আমার খুব পছন্দের একটা মৌলিক গান। এটার কথা ও সুর রিয়াজ মোর্শেদ। আমি চেষ্টা করছি। একবার ভাবের হাওয়া ধরা দিলে, একবার ভাবের হাওয়া ধরা দিলে ভাঙ্গা নাও জানে যায়, ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। আমি ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। যে নৌকা পাইয়াছ আজি ভাবকে বানাইল তা, তুমি মূলের ঘরে চাইয়া দেখো যেইজন বাবা সেই তো মা। যে নৌকা পাইয়াছ আজি ভাবকে বানাইল তা, তুমি মূলের ঘরে চাইয়া দেখো যেইজন বাবা সেই তো মা। তোমার মাঝিরে জি গাইয়া দেখো, তোমার মাঝিরে জি গাইয়া দেখো, কে বা ওঠে কার নৌকায়, ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। আমি ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাবো দরিয়ায়। অসাধারণ, অসাধারণ, সত্যি অসাধারণ। আসলে আপনার কণ্ঠ যত শুনছি ততটাই মুগ্ধ হচ্ছি। আরো গান শুনবো নিশ্চয়ই। তার আগে একটু জানতে চাই, ফোক গান করেন আপনি, মিম কি আসলে খুব বেশি কষ্টের গান করে এরকম শোনা যায়, এরকম কি? হ্যাঁ, মিম কষ্টের গানই বেশি গায়। কেন? কষ্টের গান, আমি কিন্তু মানসিকভাবে আসলে দুঃখ বিলাসী মানুষ না।
আমার কাছে মনে হয় যে আমার ভালো কোনো খবর, ভালো, আমি খুব সুখে থাকতে পছন্দ করি এবং এটা স্প্রেড করতে আমার ভালো লাগে। যেহেতু দুঃখ এই ব্যাপারটা নিজস্ব অনুভূতি, এটা প্রকাশ করার কিছু নাই, এবং আমি মানুষের কাছে এটা প্রকাশ করে মানুষ যে বলবে যে আবার 2 দিন জিজ্ঞেস করবে কেমন আছো, এখন কি অবস্থা, এই আচ্ছা। প্রশ্নটা আমার আসলে পার্সোনালি নিতে আমি একটু অকওয়ার্ড ফিল করি। তো আমার কাছে মনে হয় যে এই দুঃখবোধটা আমার নিজস্ব একটা অনুভূতি, এটা আমি প্রকাশ করব কিসের মাধ্যমে? এটা একমাত্র গান, যে গানটা আমাকে রিলিফ দিতে পারে। কারণ কোনো মানুষ নাই যার দুঃখ নাই, সব মানুষ দুঃখ আছে, দুঃখ না পাওয়া, ব্যথা, বেদনা থাকে, বাট এটার একটা এক্সপ্রেস যে ওয়েটা, সেটা আমার কাছে মনে হয় যে গান। আমার পার্সোনালি আমি এই বিচ্ছেদী গান বা একটু দুঃখের গান গাইতে আমার নিজের খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এটার জন্য মনে হয় আমি একটু ভালো, এই জন্য আমি দুঃখের গান বেশি গাইতে পছন্দ করি। তো এবার নিশ্চয়ই একটা বিচ্ছেদের গান শুনতে চাইবো আপনার কাছে। আর ফোক গান তো মানে কিছুটা বিচ্ছেদ তো থাকে, একদম, ফোক, একদম। তো আমরা নিশ্চয়ই সেটা শুনবো। সুখে আসলে গান যে আসে, ও ব্যাপারটা এরকম সেটাও না, না, সুখ আসে চলে যায়, বাট দুঃখের ব্যাপারটা এরকম যে দুঃখ দিয়ে 2 লাইন লিখতে ইচ্ছা করে, 2 লাইন সুর করতে ইচ্ছা করে, বা একটু গেয়ে শোনাইলে নিজের একটু রিলিফ লাগে আমার কাছে মনে হয়। তো সুখে থাকলে মানুষ, ওই যে সুখে থাকতে তো ভূতে কিলায়, সুখে থাকলে কিছু বের হয় না। আসলে দুঃখের গান মানুষকে অনেক স্পর্শ করে, কারণ সবাই মনে হয় যে এটা মনে হয় আমার জীবনেরই গল্প, এরকমই একদম, মনে সবাই হয়। কানেক্ট করতে পারে। Right. এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের কোনো না কোনো সময়ের অনুভূতি বর্ণনা করে এই গানগুলো, কোনো না কোনো সময় কোনো না এই কোনো ফেজটা সময়। মানুষ পার করে আসছে। সে তো ভাবে যেটা বোধহয় আমাকে নিয়ে হ্যাঁ, এটা লেখা আমাকে হয়েছিল। নিয়ে লেখা হয়েছে, বা রিলেট করতে পারে, যেটা আমার জীবনের একটা সিচুয়েশন, এটা আমি পার করে আসছি বা আমি একদম। এটা পার করতেছি, এরকম। তো এবার নিশ্চয়ই একটা ফোক গান শুনবো। ওকে। যার জন্যে ঘর বানাইলা সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটায় আমার ছটফট করে, মনটায় আমার গো মনটা আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেলো। জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে গো জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। একদম মানে হৃদয় ছয় স্পর্শ, মানে কি বলবো, মানে Thank you. অসাধারণ অনুভূতি। আসলে এই বিচ্ছেদের গানগুলো মানে অনেকের কণ্ঠে আমি শুনেছি, এটা জীবন দাওনের গান, এবং আমি জানি যে কোটি কোটি মানুষকে কাঁদিয়েছে এই গান, এবং আপনার কণ্ঠে আজকে শুনে সত্যি মানে আবারও অভিভূত হলাম, Thank you. মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ এই গানটি শোনাবার জন্য আমাদের দর্শকদের। এবার একটু ব্যক্তিগত জীবনে যেতে চাই। ব্যক্তিগত জীবনে মিমি কেমন, পড়ালেখা কি নিয়ে ব্যস্ত এখন? আমি পড়াশোনা শেষ করেছি, মাস্টার্স শেষ হয়েছে আমার 24-এ, বেশ 2 বছর আগে। এখন একটু চেষ্টা করছি, যেহেতু আমার একদম ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমি একদম ফার্স্ট, তো এই জন্য চেষ্টা করছি যে একটু
পিএইচডি করার, এবং এক্ষেত্রে আমার বাবার খুব ইচ্ছে ছিল। এখন বর্তমানে আমি এখন সবাই জেনে গেছে আর কি যে আমি বিয়ে করে নিয়েছি। তো যে মানুষের সাথে আমি আছি সেই মানুষটাও চাচ্ছে যে যেহেতু তুমি পড়াশোনায় খুব ভালো ছিলা, তো এটার জন্য তোমার আসলে এটা করা উচিত, দেখো আমি হেল্প করব। যেহেতু মানুষটা সাপোর্টিভ, সেহেতু আমি একটু সাহস নিয়ে আগাতে চাচ্ছি। আচ্ছা, আমরা তো অনেকগুলো দুঃখের গান শুনে ফেলেছি, তো একটু চোখে পানি এসে যাচ্ছে। তো আমার মনে হয় একটু ব্রেক নিতে চাই, একটা ছোট গেম খেলতে চাই আপনার সঙ্গে। আপনারও একটু ব্রেক হবে, আমারও হবে। মানে খুব কঠিন কোনো খেলা না, এটা হচ্ছে মিমের ভালো লাগা মন্দ লাগা। প্রিয় কি জিনিস, কারণ যারা মিমকে ভালোবাসে, মিমের যারা ভক্তরা রয়েছে, তারা নিশ্চয়ই জানতে চায় মিমের প্রিয় রং কি। এই একটা জিনিস ভালো লাগলো কিন্তু আমার, কারণ সব সময় যেটা হয় যে আমাদের এই কি করা হয়েছে, কাজ নিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত, বাট এটা একটা ভালো প্রশ্ন যে অ্যাটলিস্ট আমার পছন্দ অপছন্দ মানুষের কাছে এটা নতুন আমার সাথে আসছেন, একটু ব্যতিক্রম তো হবে। থ্যাংক ইউ। প্রশ্নগুলো নিশ্চয়ই একটু ব্যতিক্রম হবে। প্রথমে একটু জানতে, মানে প্রিয় জিনিসগুলো নিয়ে জানতে চাইবো, আপনার প্রিয় রং কি? এক কথায় আগে প্রথমে বলে নিচ্ছি, খেলাটা হবে এক কথায় উত্তর। এক কথার সাথে কোনো কিছু আর যোগ করা যাবে না, আমি তো কথা বলি খুব, আমি তো কথা ছাড়া থাকতে পারি না। এক কথায় আপনাকে বলতে হবে খেলাটা। প্রথমে একটু জানতে চাই, মিমের প্রিয় ফুল কি? আমার প্রিয় ফুল গোলাপ, বাট অপরাজিতাও খুব ভালো লাগে। প্রিয় রং? ব্ল্যাক। প্রিয় মানুষ? আমার মানুষ। আচ্ছা, মনের মানুষ, তাই তো। প্রিয় মুহূর্ত? আমার না ভালো দৃশ্য দেখলেও খুব ভালো লাগে, যে কোনো ছোট ছোট জিনিস যেগুলো দেখলে আমার নিজের ভালো লাগে, বা ছোট ছোট দৃশ্য যেগুলো দেখতে আমার ভালো লাগে, মানুষ খুব সুন্দর আছে, ভালো আছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আমার ভালো যে কোনো কিছু দেখলে ভালো লাগে। প্রিয় খাবার? মিষ্টি জাতীয় যে কোনো জিনিস। মিষ্টি প্রচুর খান? প্রিয় শিল্পী? প্রিয় শিল্পী এই ক্ষেত্রে না আসলে সত্যি কথা বলতে যেটা, যে একদম ইনি আমার খুব প্রিয় শিল্পী এরকম আমি আসলে কখনো নিজেকে মাথায়ও দেইনি, আর আমি ভাবিও নি। আমি অনেক মানুষের গান শুনি পার্সোনালি, কিন্তু আমার আধুনিক গান শুনতে খুব বেশি ভালো লাগে, কিন্তু আমি আধুনিক গান চেষ্টা করেও খুব যে ভালো গাইতে পারি ব্যাপারটা এরকম হয় না। সুতরাং প্রিয় শিল্পীর এই ব্যাপারটা আসলে আমি যাবই না। আমি ফলো করতাম ফরিদা পারভিন ম্যামকে, এটা সত্য। প্রিয় মুভি? প্রিয় মুভি আমার শ্রাবণ মেঘের দিন, এই মুভিটা আমি কেন জানি না অনেকবার দেখেছি, অনেক হাজারবার দেখেছি, এবং এটা আমার খুব ভালো লাগে। প্রিয় অ্যাক্টর? প্রিয় অ্যাক্টর আমি না খুব যে মুভি দেখা পছন্দ করি ব্যাপারটা এরকম না, বাট আমার আরফান নিশোকে ভালো লাগে। আচ্ছা, আমার এই মানে গেমের মাধ্যমে আপনার যারা ভক্তরা রয়েছেন, মিমকে যারা ভালোবাসেন, মিম আসলে কি ভালোবাসে, মিমের প্রিয় কি, এটা তারা নিশ্চয়ই জেনে গেছেন। না, এবার একটু জানতে চাই কেরিয়ার নিয়ে কি ভাবছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি, গান নিয়ে কত দূর যেতে চান? এখন একটা খুব একদম মনের কথা বলি, যে আমার বাবা মা দুজনই জব করতেন, রিটায়ারমেন্টে গেছেন রিসেন্টলি। ছোটবেলায় যখন দেখতাম না যে একটা বাচ্চা স্কুল থেকে ফিরছে, তখন তার মা যে রাস্তার অনেকটা আগে দাঁড়ায় থাকতো, যে আমার বাচ্চা আসতেছে, আল্লাহ 9টা 5টা ক্লাস করে আসছে, তো দাঁড়ায় থাকতো। কিন্তু আমার না, যে আবার মায়ের জন্য অপেক্ষা করতে হতো, কারণ আমার মা স্কুল শেষ করে তারপর বাসায় আসতেন। তো এই ব্যাপারটা থেকে ছোটবেলা থেকে আমার কাছে মনে হতো কি আমি না কোনোদিন জব টপ করবো না। হ্যাঁ, আমার যদি বিয়ে হয়, আমার যদি বাবু হয়, তাহলে আমি আমার ফ্যামিলিকে প্রচুর টাইম দেবো, এটা আমার ছিল একটা ছোটবেলা থেকে আমার একটা মটো ছিল। বাট শিক্ষকতা পেশাকে আমি খুব পছন্দ করি, আর যেহেতু আমার মানে বাবা মা জব করতেন বা আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম, সেহেতু আমার মাথায় একটা ব্যাপার ছিল যে আমি যদি কোনোদিন জব করি তাহলে হয়তো বা আমি শিক্ষকতা পেশাটাকেই বেছে নেব। হ্যাঁ, এবং আমার যখন ভার্সিটিতে আমি গেলাম, এটা আরো গাঢ়ভাবে মাথার মধ্যে ঢুকলো, কারণ আমি 1 by 1 যখন অনার্সে আমি ফার্স্ট হতে থাকলাম, তখন আমার কাছে মনে হলো যে যেহেতু আমার রেজাল্ট ভালো, তাহলে মনে হয় আমি এখানে একটা সুযোগ থাকে, যেটা হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। তো শিক্ষকতা পেশাটাকে আমার বেশ জোরালো মনে হয়। আমি জানি না আমি আদতেও কোনোদিন, এখন পর্যন্ত আমি যে 24-এ বের হয়েছি, এখন পর্যন্ত কোনো চাকরির পরীক্ষা আমি দেইনি, সাহসও হয় না আমার এখন। বাট গানটা আমার কাছে আমি কখনোই পেশা হিসেবে বেছে নিতে চাইনি। গানটা আমার কাছে সবসময় বরাবরই খুব শখের যত্নের ব্যাপার ছিল, যে এটা বিভিন্ন উত্থান পতনের সময় আমাকে খুব রিল্যাক্সেশন দিয়েছে আমার গান। হ্যাঁ, আমার কাছে যখন মনে হচ্ছে আমার কেউ নেই, তখনও মনে হচ্ছে না আমার গান আছে। এবং এই গান দিয়ে আমি অনেক কিছু পেয়েছি, যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমি মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক 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 মানুষের আমি ভালোবাসা পেয়েছি, যাদেরকে আমি চিনি না, বাট সেই মানুষগুলো আমাকে চিনতেছে, জানতে চাইতেছে, ভালোবাসতেছে। এটা আমার ভীষণ ভালো লাগে, এটা আমি এনজয় করি। এবং গান নিয়ে আমি চাই যে জীবনের শেষ দিন পর্যন্ত গানটা আমার সাথে থাকুক।
আর এ বাদে পড়াশোনা নিয়ে যে পিএইচডির জন্য চেষ্টা করছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা দেশের বাইরে চলে যাব, একদম না, পিএইচডি শেষ করে আবার আসবো, এই তো এই টুকটুক করে তারপরে রিজিকে যেখানে আছে সেখানে একটা কিছু হয়ে যাবে, চেষ্টা করবেন। মানে গানটাই হচ্ছে আপনার শক্তি। একদম, গানটা আমার অনেক বড় শক্তির জায়গা, আমার এন্টারটেনমেন্ট, নিজেকে আমার ইন্সপিরেশনের জায়গাটাও আমি বলবো যে আমার গান। একটা বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শো থেকে আপনার এই যাত্রাটা শুরু, সেই সময়ের কোনো স্মৃতি কি রয়েছে যেটি মনে পড়লে আপনি আনন্দ পান অথবা মনে পড়লে কষ্ট পান, এরকম কোনো স্মৃতি আছে? মনে পড়লে আনন্দ তো যেটা সত্য কথা, যে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আমি পেয়েছি। অনেক সময় হয়েছে যে মানুষজন যেটা হয় যে টিভিতে গান গাইতে পারতো না, প্রডিউসারদের বলতে হতো যে আমি ভাই একটু গান করতে চাই, এটা তো আমাকে একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে যে মানুষজন আমার গান শুনে আমাকে ডাক পেয়েছি আমি বিভিন্ন প্রোগ্রামের। তো নিঃসন্দেহে এটা আমার একটা ভালো লাগার অনুভূতি, যেহেতু আমার লাইফের সাথে, ক্যারিয়ারের সাথে একটা অনেক বড় প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে। আর যদি কষ্টের স্মৃতি বলি, যে একটা টানা জার্নিতে যেটা কখনোই হয়নি, যে হাসন রাজার এপিসোডে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, একদম আমি ভেবেছিলাম যে আমার মনে হয় এটা কুইট করতে হবে, আমি মনে হয় এই কম্পিটিশনটার সামনে এগোতে পারবো না। তো তখন হচ্ছে হসপিটালাইজড হতে হয়েছে, অক্সিজেন দিতে হয়েছে, ক্যানোলা হাতে নিয়ে আমি গান করেছিলাম, কিন্তু সেটা কিন্তু তখন আমি ইসে যেতে দেইনি অনলাইনে, তখন আমি মানা করেছিলাম যে এটা আমি চাই না, কারণ তাহলে হয়তো আমার ভোটও বেশি আসতে পারে, মানুষজন ভাবতে পারে যে না আমি মনে হয় সিম্পেথি ক্যারিয়ার নেওয়ার জন্য বলছে। তো ওটা আমার একটা কষ্টের স্মৃতি, কারণ আমি কখনোই এরকম প্রেশারের মধ্যে দিয়ে যেতে পারি না, আমি খুব বেশি প্রেশার নিতে পারি না, আমার মাথায় আমি খুব বেশি চাপ নেই না। আমার কাছে মনে হয় লাইফ এটা খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, খুব বেশি কমপ্লিকেটেড করার কিছু নাই, এটা চলতেছে রেল লাইনের মতো, সোজা যাবে, দুইটা পাশাপাশি লাইন, একটা ক্রস করবে না, তাইলেই হলো। এরকম আপনার যখন খুব মন খারাপ হয় কিংবা খুব কষ্টে থাকেন বা দুঃসময় হয় না, এরকম মানুষের জীবনে তো অনেক সময় আসে, তখন আপনি কোন গানটা শোনেন? আমি তখন না গান শুনতে পারি না, কারণ তখন আমার গান শুনলে আমার দুঃখের গান শুনতে হয়, তখন আমার কান্না পায়, কান্না করতে আমি একদমই পছন্দ করি না, আমি তখন একদম সোজা হয়ে ঘুমায় যাই। আমার একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মন খারাপ হোক, দুশ্চিন্তা হোক, যা কিছু হোক, আমি ঘুমাইতে পারি। আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমি ঘুমাই গেলে ঘুম থেকে উঠে আবার সবকিছু অ্যাজ ইট ইজ পাবো, আমি ঘুমাইতে। আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যারা দ্রুত ঘুমাইতে পারে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী আমি এটা মানুষ। সত্য, এবং আমি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাকে যদি বলা হয়, এই মুহূর্তে যদি আপনি বলেন যে মিম তুমি অবসর পাইলে কি করবে, আমি বলবো যে আমাকে 24 ঘন্টার জন্য দেন, আমাকে ডাকবেন না, খাওয়াবেন না, কিছু করবেন না, কিন্তু তুমি খালি ঘুমাবা, আমি শুধু ঘুমাইতে পারবো। তার মানে আপনি হচ্ছে ঘুম কাতুরে একটা মেয়ে, ঘুম পছন্দ করেন নিশ্চয়ই। আর এমনিতেই যখন আপনি ভালো থাকে, মুড ভালো থাকে বা মন ভালো থাকে, খুব নিজেকে খুব সুখী সুখী মনে হয়, তখন কোন গান শোনেন? তখন যে গান শুনি ব্যাপারটা তো এরকম না, সবসময় তো গান নিয়ে না, ব্যাপারটা হচ্ছে আমি যখন খুব সুখে থাকি তখন আমার মনে হয় যে আশেপাশের সব মানুষের মধ্যে এটা স্প্রেড করতে হবে, আমার কোনো না কোনো ভাবে আমার সবার মধ্যে এই যে আমি হাসতেছি, এই হাসিটার সাক্ষী যেন সে হয়, বা এই হাসিটার কারণ যেন সে হয়, বা এই হাসিটার মুহূর্ত যেন ধরে রাখার জন্য আমার কিছু একটা মোমেন্টস ক্রিয়েট করতে পারি, যাতে আফটার 10 ইয়ার্স আমি এটা বলতে পারি যে না আমি এই দিন খুব সুখী হয়েছিলাম, এই কারণে সুখী হয়েছিলাম, সেটা ধরে রাখতে আমার খুব পছন্দ। আচ্ছা, আবার আড্ডায় যাবো, আর একটা গান শুনতে চাই, কি গান শুনবো এবার? ওই যে ছেঁকা খাওয়া গান। বিচ্ছেদ নিয়ে আছি আমরা, না নিশ্চয়ই আরেকটা বিচ্ছেদের গান শুনবো। আমার জনম গেল ভুলে ভুলে কইরা প্রীতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি, আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। লোহা যেমন পড়ে কামার, আমি তেমন পড়ে, আর কত কাল পড়বে আমার হইয়া কামারি, তুই হইয়া কামারি। লোহা যেমন পড়ে কামার, আমি তেমন পড়ে, আর কত কাল পূর্বে আমার হইয়া কামারি, তুই হইয়া কামারি। আমার জীবন খাতায় শূন্য পেলাম হায়রানিয়তি, জীবন খাতায় শূন্য পেলাম
প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। বাহ, অসাধারণ। এই গানটি আসলে গীতিকার সুরকার এনআই শুভ, এবং এই গানটির একটা ছোট্ট গল্প আছে আমি জানি। সেটি হচ্ছে এই গানটি মানে লেখা হয়েছিল একটা নাটকের জন্য, আচ্ছা আচ্ছা। বিশু পাগলা নামে একটা নাটকের জন্য গানটি আচ্ছা, লেখা আচ্ছা। হয়েছিল, এবং সেই গানে শাহিন খান নামে একজন শিল্পী এই গানটি গেয়েছিলেন এবং গানটি ব্যাপক ব্যাপক জনপ্রিয় হয়েছিল। জনপ্রিয়তা তারপরে পেয়েছিল। অনেক শিল্পী গিয়েছেন, যেমন বেলাল খালিদ গিয়েছেন। অসাধারণ অসাধারণ, মানে গানটি এক কথায় মানে বলবো যে সবারই মনে করি যে অনেকেরই প্রিয় গান, যারা ফোক গান অনেকের। পছন্দ আমার করেন। কাছেও তাই একদম। মনে হয়, যেটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল অনেক ওই সময়। জনপ্রিয়তা পেয়েছিল সে সময়, এবং এটা অনেক শিল্পী গেয়েছেন, তবে শাহিন খানের কণ্ঠে বেশি জনপ্রিয় ছিল। একই সঙ্গে বেলাল খান গেয়েছেন, বেলাল এটা খান, দারুণ হ্যাঁ। দারুণ। আর আপনার কণ্ঠে আজকে শুনলাম এত আমি গানটা দরদি কিন্তু কখনো গলায়। গাইনি কিন্তু। খুব- হ্যাঁ, আমার কেন জানি আজকে মন হলো যে এই গানটা একটু না, গাই। অনেক অনেক চমৎকার, মানে অবশ্যই এটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি Thank গান। you. মিম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাবার আগে একটু আপনার একটা স্মৃতিচারণ শুনতে চাই। আপনি তো অনেক স্টেজে পারফর্ম করেন, মঞ্চে গান করেন, প্লেব্যাকে গান করার ইচ্ছা রয়েছে কিনা, কিংবা প্লেব্যাকে মঞ্চের গান করার কিন্তু আমার সৌভাগ্য হয়েছে এই হয়েছে, অল্প কয়েকদিনের আচ্ছা। মধ্যেই আমি প্লেব্যাক করতে করেছেন। পেরেছি। হ্যাঁ। আচ্ছা, মঞ্চের কোনো গানের স্মৃতি আছে কিনা? অনেক দর্শক, অনেক উচ্ছ্বাস, হাততালি, একেবারে উচ্ছ্বাস দেখছেন দর্শক একেবারে স্টেজের সামনে, কেমন লাগে তখন? কোনো স্মৃতি আছে কিনা এরকম? না, আমার ভীষণ ভালো লাগে এটা, যেটা ওই যে একটু আগে বলছিলাম আমি, যে এই মানুষগুলোকে আমি চিনি না, সবাইকে আমার পক্ষে চেনা সম্ভব না, কিন্তু এই মানুষগুলো আমাকে চেনে। এটা একটা ভীষণ বড় প্রাপ্তির ব্যাপার। এবং আমি যেখানে যাই সেখানে আমি দেখেছি যে হয় না যে অন্য কোনো গানের করে, আমার মানুষগুলো না, আমার দর্শকগুলো আমি যে গানগুলো করি সেগুলোই তারা কিন্তু পছন্দ করে। আমার মুখে অন্য কোনো গান তারা শুনতে চায় না। অনেকেই আছে দেখবেন যে চেইন গান শুনতে চায়, অনেক শিল্পীদের কাছে চেইন গান শুনতে চায়, বাট আমার কাছে কিন্তু এরকম কোনো রিকোয়েস্ট তারা করে না। এটা একটা ভালো দিক। এবং আমার আরেকটা ব্যাপার যে অনেকে না হচ্ছে নিয়ে আসে, লাভ ইউ মিম লিখে নিয়ে আসে, এইগুলো আমি অনেক বড় বড় শিল্পীদের ক্ষেত্রে দেখি, বাট এই পেপারস গুলো না আমি তাদের কাছ থেকে কালেক্ট করি। মানে দর্শকদের যে ক্রেজ, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আমার কাছে বেশ কয়েকটা এরকমই আছে যে আমার কাছে এটা খুব ভালো লাগে, কারণ আমরাও তো কনসার্ট দেখি, আমরাও তো অনেক বড় বড় শিল্পীর ক্ষেত্রে আমাদের যে পাগলামিগুলো, এটা আমার খুব ভালো লাগে। যে দর্শক আমার প্রতি যে ভালোবাসাটা দেখায়, এটা কালেক্ট করতেও আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে। অবশ্যই দর্শকের স্টেজে যে মানে সামনে যে দর্শকের একদম। গ্যালারিতে যে যেটা পাগলামিটা হয় যে আমরা এই টিভির সামনে বা কোনো ইন্টারভিউতে যেগুলো করে আমরা দর্শকদের সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারি না, বাট স্টেজে তো একদম কানেক্টেড থাকার একটা ব্যাপার থাকে। এই ব্যাপারটা এনজয় করতে আমার খুব ভালো লাগে। আসলে দর্শকের ভালো, এটাই তো হচ্ছে প্রাপ্তি। আসলে একদম, একটা একদম। শিল্পীর দিন শেষে কিন্তু এটাই প্রাপ্তি। আর একটা কথাও সত্য যে একজন শিল্পী কিন্তু আসলে দর্শকদের অনুপ্রেরণাতেই সামনে পথ চলা শক্তিটা পায়। হ্যাঁ, আমাদের মতো শিল্পীরা যদি দর্শকরা আমাদেরকে ভালো না বাসতো, তাহলে আমরা এই ইন্সপিরেশনটুকু আসলে কোথায় পেতাম বা কেন পেতাম? তো এটা অবশ্যই দর্শকরা আমাদের জন্য একটা বড় জায়গা, আমাদের ইন্সপিরেশনের একটা বড় জায়গা, আমাদের শক্তির একটা বিশাল বড় জায়গা। একদমই, দর্শকের এই ভালোবাসাটাই কিন্তু একটা শিল্পীর দিন শেষে সবচেয়ে বড় প্রাপ্তি। মিম, আমরা শেষ করব, তবে যাবার আগে নিশ্চয়ই আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। কি গান শোনাবেন এবারেও একটি খুব জনপ্রিয় গান, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই। অসাধারণ, চেষ্টা করছি। নিশ্চয়ই শুনবো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমারে চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমারে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে তো আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি তো আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন,
সইতে তো আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমারে চাই গো। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমারে চাই গো। অসাধারণ মিম, আসলে কিছু কিছু গান শুনলে চোখ ভিজে যায়। ঠিক এরকমই একটা গান এটা Thank you যদিও so একটা জনপ্রিয়, খুবই জনপ্রিয় একটা মৌলিক গান। এই গানের গীতিকার ছিলেন আমিনুল ইসলাম এবং একই সঙ্গে এটার মূল শিল্পী ছিল এস এম শরৎ, উনি এটি গিয়েছিলেন এবং অনেক শিল্পী গেয়েছে এই গানটা। একটা খুবই জনপ্রিয় মৌলিক গান, এমন চমৎকার একটা গান শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন, এই জন্য আমার ভীষণ ভালো লাগা কাজ করে এই ধরনের ইন্টারভিউ দিতে, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের জন্য একটা কথা বলবো, যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন এতদিন, সেভাবে পাশে থাকবেন, কারণ এটা কিন্তু খুব সত্য যে আমরা শিল্পীরা আপনাদের জন্যই আসলে গান করি। তো আপনারা যতদিন আমাদের চাইবেন, আমরা ততদিনই আসলে আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। থ্যাংক ইউ। আমরাও চাইবো মিম গাইতে থাকুক, দর্শকদের হৃদয় জয় করতে থাকুক এবং নিশ্চয়ই পরবর্তীতে আপনার নতুন নতুন গান দর্শকরা আবারও শুনতে পারবে। ইনশাআল্লাহ। আবার নিশ্চয়ই আবারও আপনাদেরকে দর্শকদের সামনে আপনাকে হাজির করবো সেই সব গান শুনবার জন্য। অসংখ্য ধন্যবাদ মিম। সুপ্রিয় দর্শক, লোকগান সাফল্যের হিসাব রাখে না, লোকগান রাখে বিশ্বাসের খাতা। বিশ্বাস থাকলে ঝড় আসে যায়, কিন্তু নৌকা ডোবে না। লালন কন্যা মিম সেই বিশ্বাস নিয়েই হাঁটছেন সুরের পথে দর্শকের হৃদয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা।